হিমালয়ের বুক থেকে নেমে পাহাড় পেরিয়ে সীমান্ত ছুঁয়ে শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিস্তা নদী পৌঁছেছে বাংলাদেশের উত্তরাঞ্চলে। বাংলাদেশে প্রবেশের পর লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার বিস্তীর্ণ অঞ্চলকে প্রভাবিত করেছে তিস্তা। একসময় যার বুক জুড়ে ছিল উত্তাল স্রোত, আজ সেই নদী কখনো শুকিয়ে যায়, কখনো আবার ভয়ঙ্কর ভাঙনে কেড়ে নেয় জনপদ। সময়ের সাথে সাথে বদলেছে এর প্রবাহ, বদলেছে চরিত্র। তিস্তাকে আমরা বলি একটা ভালোবাসার অপর নাম ছিল। এই তিস্তা অত্যন্ত সুন্দর, সরু এবং সুশৃঙ্খলভাবে বয়ে চলেছিল। তিস্তার জন্ম তো সেই ভারতের সিকিমে, সেখান থেকে একেবারে সাপের মতো নান্দনিকভাবে এঁকে বেঁকে এটি প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গ হয়ে নীলফামারী হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। 5টি জেলা অতিক্রম করে এই তিস্তা ব্রহ্মপুত্রে যে মিলিত হয়েছে। তিস্তা শুধু সংগ্রামের গল্প নয়, এর সৌন্দর্য নজর কাড়বে যে কারোর। ভোরের কুয়াশা, নদীর ঢেউ, কাশবন আর বিস্তীর্ণ চর তিস্তাকে দিয়েছে এক অনন্য রূপ। বর্ষায় তিস্তার রূপ হয় অন্যরকম সুন্দর, আবার শীতে নদীর বুক জুড়ে তৈরি হয় ধুধু বালুচর। ওমর মনে জানে মনের কথা, মানুষে তো আর বোঝে না, এমনি কি মুই বাড়ি থাকং না। হাউস করিয়া কন্নু বিয়ে শর্মতে বউ আবে কারে না। বাহে হাউস করিয়া কন্নু বিয়ে খসকতে বউ আবে কারে না। তিস্তার দুই তীরে রয়েছে শত শত গ্রাম, যেখানে বসবাস লাখ লাখ মানুষের। বাগেরহাট, গদাই, ঢুসমারা, বল্লভের খাস, খুদ্দিরকুটি, কাঁচকোল, দহগ্রাম, গড্ডিমারি, গয়াবাড়ি, পোড়ারচর সহ রংপুর বিভাগের 5 জেলার হাজারো গ্রাম যেন বাংলার প্রতিচ্ছবি। উত্তরাঞ্চলের লাখো মানুষের জীবন জীবিকা জড়িয়ে আছে তিস্তার সাথে। কৃষি, মাছ ধরা, চরাঞ্চলের চাষাবাদ সবকিছুর কেন্দ্র এই নদী। আগে তো ভাই পুড়ে বরেলি বেশি পাওয়া গেছে, রুই, কাতল, শীতল, বোয়াল, লেতেন অ্যাডাম নেই। যখন শহরে বাড়ি ছিল তখন আমরা ওখান থেকে জহরক্ত লোকে ধরে বাইর হই। বাইর হয়ে এই মহিপুর চাপতে গেলে আমাদের 1 দুপুর চলে গেছিল। এখন সে নদী নেই, এখন নদী মনে করে চিপিয়ে পড়ে গেছে। এক বাস উপরে তোলে লোককে ফির এক বাস নেতত নামে, এইভাবে ঢেউ দেখছি আমরা, এইভাবে ঢেউ খেলেছি। এরা তো নদীর মধ্যে ঢেউ নাই। বর্ষায় বন্যা, শুষ্ক মৌসুমে পানির সংকট, এই দুই বাস্তবতার সাথে লড়াই করে নদী পাড়ের মানুষ। অনেকে সংসার চালাতে না পেরে পেটের দায়ে জন্মস্থান ছেড়ে যান দেশের নানা প্রান্তে। সংসার খুব কষ্ট করে চলছে আর কি। ঢাকা যাই, কুমিল্লা যাই, এভাবে খাটতেছি। বুড়িমারি যাই, সময়তে কাজ করি, সময়তে কেউ কুমিল্লা যায়, ধান কাটিতে যায়। হ্যাঁ, আমরাও যাই কুমিল্লা, ঢাকা যায়। আমি তো রিক্সা চালাই, ঢাকায় মোহাম্মদপুরে রিক্সা চালাই আমি। হ্যাঁ, এখানে আমাদের কাজকর্ম কোনো নাই বাবা। বেটার ঘর ঢাকা গেছে,
তাই এক না 500-1000 টাকা দেয়, তাকে দিয়ে সংসার চালাই। তাছাড়া বাবা কি করি খাই। বন্যার সময় তো বাবা আরো অবস্থা বেশি, হ্যাঁ না, গরু ছাগল মানুষ আদি উদি পুষি, তাই ওই যে বন্যার সময় পানি ওঠে, কোটে না থন কয়ে কাটে আউ কাটে মরি যায় থাকুন বেড়ামে দিয়ে, তাতে যদি 2-1 না আল্লাহ থইলে 2-1 বেঁচে টেছে কোনো মতে চলাই। ইলিপ চাউল ধান এগুলোর কোনো দরকার নাই, শুধু এই যদি বানটা দেয়, শুধু বেরিবেনটা দিয়ে দেয়, কাজ বাস্তবায়ন করে দেয়, তাহলে এই জমিগুলো যদি আবাদ করা যায়, এটা যদি কর্মস্থান করে দেওয়া যায়, তাহলে অনেক লোকের উপকার হবে, এলাকার লোক শান্তিতে বসবাস করতে পারবে। তিস্তা তীরবর্তী অঞ্চলের কৃষকরা শুষ্ক মৌসুমে একদিকে যেমন তারা সংকটের মুখোমুখি হচ্ছে, আবার বন্যার সময় কিন্তু দেখছি যে তাদের ফসল তলিয়ে যাচ্ছে। এই উভয় সংকটে রয়েছে তিস্তা তীরবর্তী অঞ্চলের কৃষকরা। এক্ষেত্রে আমরা মনে করি যে আসলে এই যে ক্ষতিগ্রস্ত কৃষক, তাদের তালিকা করে ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদের কৃষি উৎপাদনকে অব্যাহত রাখার জন্য প্রণোদনার ব্যবস্থা করতে হবে। সেই সাথে বন্যা সহনশীল যে শস্য সেটি লাগানোর ক্ষেত্রে কৃষকদেরকে উৎসাহিত করতে হবে এবং বন্যা সম্পর্কে আগাম যে পূর্বাভাস সেটির ব্যাপারেও তৎপর থাকতে হবে এবং সর্বোপরি আসলে এই যে দুর্যোগ, সেই দুর্যোগ মোকাবেলায় নদী খননের কোনো বিকল্প নেই। যদি নদী খনন করা হয় তাহলে নদী ভাঙন থেকে এই অঞ্চলের কৃষকদেরকে রক্ষা করা সম্ভব। যদি আমি মৎস্য সম্পদের কথা বলি, আমাদের পুষ্টির জন্য সবটা মিলিয়ে কিন্তু তিস্তা আমাদের জন্য এক প্রাণের অফুরন্ত ভাণ্ডার হয়ে উঠেছিল, কিন্তু আজকের এই সময়ে এসে সেই তিস্তা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর রূপ নিয়েছে। আমাদের যদি তিস্তা কেন্দ্রিক আমাদের স্মৃতিচারণ করতে হয়, ইতিহাস চর্চা করতে হয়, তাহলে দেখতে হবে যে 1787 যে ভয়ঙ্কর বন্যা, সেই বন্যায় কিন্তু তিস্তা তার এই রূপটা আজকের এই ভয়ঙ্কর রূপে নিয়ে এসেছে। চাওয়া হচ্ছে যে তিস্তা তার প্রাণ ফিরে পাক, তিস্তা সুশৃঙ্খল হোক, তিস্তা মানুষের জন্য, জীবনের জন্য কল্যাণকর হয়ে উঠুক এবং তিস্তা কেন্দ্রিক যে অর্থনীতি, সেই অর্থনীতি যেন আমাদের জন্য প্রাণ বয়ে নিয়ে আসে। তিস্তার গল্প শুধু প্রকৃতির নয়, এই নদীর সাথে জড়িয়ে আছে রাজনীতি, কূটনীতি আর ভবিষ্যতের প্রশ্ন। খরস্রোতা তিস্তায় পালতোলা নৌকার ছোটাছুটি, মাঝিদের হাকডাক, জেলেদের জালে, বোয়াল, বাগার, আয়ের, চিতল এবং বৈরালী সহ প্রায় 40 প্রজাতি মাছের ছটপট শব্দ এখনও ভাসে তিস্তা পাড়ের প্রবীণ বাসিন্দাদের কানে। সেসব মনে পড়তেই স্মৃতিকাতর হয়ে ওঠেন তারা। সুখের ঘর মোহর ভাঙিলু কোন দোষে, ঘর ভাঙিয়া চহর ফেলালু করিলু দেশান তরি রে, সুখের ঘর মোহর ভাঙিলু কোন দোষে। আরে ও তিস্তা নদী রে, সুখের ঘর মোর ভাঙিলু কোন দোষে। অর্থাৎ আমি কি এমন অপরাধ করেছি যে আমার এই সাজানোর সংসার, এই যখন আমার বাড়িঘর ভেঙে নিয়ে গেল বন্যার পানিতে, তখন তার এই আর্তনাদ তিস্তার কাছে প্রশ্ন করতেছে, নদীর কাছে প্রশ্ন করতেছে, আরে ও তিস্তা নদীরে, সুখের ঘর মোর ভাঙিলু কোন দোষে। ঘর ভাঙিয়া চর ফেলালু করিলু দেশান্তরে, কিন্তু তুমি অন্যদিকে যেমন ভেঙে নিলা, অন্যদিকে আবার চর ভাসাইলা, কিন্তু আমি আমার ভাঙনের তো ফেরত পাইলাম না, আমি আমার প্রাপ্ত তো পেলাম না। এই যে আর্তনাদ, সেটাই আসলে এই গানের মধ্যে ফুটে উঠেছে। তিস্তা শুধু একটা নদীর নাম নয়, উত্তরবঙ্গের মানুষের সাহিত্য, সংস্কৃতি, জীবন, সংগ্রাম সব অনেক কিছুই কিন্তু এই তিস্তাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। আপনি এখন যদি বলেন সাহিত্যের ক্ষেত্রে, আখতারুজ্জামান ইলিয়াসের তিস্তা পাড়ের বৃত্তান্ত, দেবেশ রায়ের তিস্তা পুরাণ, কবি আল মাহমুদ, জীবনানন্দ দাশ, এই অনেকেরই সাহিত্য রচনায় কিন্তু তিস্তা নদী স্থান পেয়েছে। তিস্তা নদী মোর তাল পায়া তাল রে,
ওরে তেস্তা পারে ঠাকুরে কন্যা তেস্তান পারি গো ওই যে নদীর না ঢেউ দেখিয়া মন হয় তায়ালারে তেস্তা নদী মোর তাল পাতাল রে। যে নদী একসময় ছিল উত্তরাঞ্চলের প্রাণ, সেই নদীকেই ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন পানির। ও তোর ভাঙা গহরার পাগলা মিহিতে রে কুল ভাঙ্গিয়া হল বালুচ কার বা খবর কাই করি সুখের ঘর মোর ভাঙ্গিলু কোন দোষে। এই জনপদের কৃষকদের কথা মাথায় রেখে তিস্তার উপর নির্মাণ করা হয় দেশের সবচেয়ে বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ। 15 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ব্যারাজের মাধ্যমে বৃহত্তর রংপুর, দিনাজপুর ও নীলফামারী অঞ্চলে প্রায় 5.5 লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা দেয়া হয়। কিন্তু ব্যারাজে সারা বছর পানি না থাকায় সেই সুবিধা থেকেও বঞ্চিত স্থানীয়রা। অবস্থা খারাপ, শুরুর থেকেই অবস্থা খারাপ। এ পর্যন্ত ওই যে বাদাম আছে ক্ষেতত, বাদাম গাছ আছে কিন্তু বাদাম নাই এই পানির জন্যে। সংসার টুকটাক করে চলেছে, এখন উপায় তো নাই। এখন না ভাই কুমিল্লাও যাবার কাজত এখন 4 দিন মাটি মনে করো তামাক গাছি, এবার যে পরিস্থিতি তামুক নেও না। 30 শতক মাটিতে আর কি 7,000 টাকা পাচ্ছি আমি মার্জিনাল দাম। কাতি মাছ থেকে শুরু করে এখানে পানি পাওয়া যায় না। এখানে যে চরের মধ্যে যে আবাদ হয় ভুট্টা, গম, শস্য, বাদাম, আলু যেটা আবাদ হয়, কিন্তু ঠিক মতন পানি পাওয়া যাচ্ছে না। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তার পানির হিস্সা নিয়ে আলোচনা চলছে। বিশেষজ্ঞরা বলছেন ন্যায্য পানি বন্টন নিশ্চিত না হলে উত্তরাঞ্চলের সংকট আরও প্রকট হবে। বিশেষজ্ঞরা বলছেন সংকট মোকাবেলায় দ্রুত তিস্তা চুক্তি ও নিজস্ব অর্থায়নে বৈজ্ঞানিক উপায়ে মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। হঠাৎ দেখা যাবে যে গজলডোবায় সমস্ত গেট বাংলাদেশকে না জানিয়ে ভারত একসঙ্গে খুলে দেবে। যেমন একবার একটা কথা বলি, অক্টোবর মাসের 20 তারিখ গজলডোবায় সমস্ত গেট খুলে দিল। এই পানি এসে হঠাৎ শুকনো নদীর উপর এত প্রবাহে পানি এলো, 2 পার ভেঙে গেল, বাড়িঘর ভেঙে গেল, শস্য পানির নিচে ডুবে গেল। এই নির্যাতনের চিত্র পৃথিবীতে আর কোনো নদীতে আছে এটা আমাদের জানা নেই। বড় বড় মেগা প্রজেক্ট আমাদের অঞ্চলে হয় নাই। এই অঞ্চলে দারিদ্র্য বেশি, কর্মহীনতা বেশি। এই একটা নদীকে রক্ষা করতে পারলে নদীর তীর সংরক্ষণ হবে, নদী ভাঙতে ভাঙতে যেখানে 5-6 কিলোমিটার হচ্ছে জমি উদ্ধার হবে, এই জমিতে আধুনিক কৃষি হবে, মৎস্য হবে, পর্যটন হবে, বিদ্যুৎ হবে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে, অর্থনৈতিক জোন হবে। একটিমাত্র প্রোগ্রাম মানুষের হৃদয়ে আশার জাগ্রত করেছিল। পানি উন্নয়ন বোর্ড বলছে তিস্তা নদী খনন বা সংস্কারে এখনো কোনো প্রকল্প নেয়নি সরকার। তবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস পানি সম্পদ মন্ত্রণালয়ের। পাওয়ার চায়না, এটা যে চাইনিজ ইয়ে আছে, তারাও কিছুটা
আগ্রহ প্রকাশ করেছে এবং সেটার সাথে পাওয়ার চায়নার সাথে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একটা নন বাইন্ডিং সমঝোতা স্মারক রয়েছে। তো এটা সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হলে ওনারা হয়তো চূড়ান্ত একটা স্টাডি করে এটা খননযোগ্য কিনা, খনন করলে কিভাবে করতে হবে, কত মানে কি পরিকল্পনা করতে হবে, সেটার একটা চূড়ান্ত আউটকাম দিবে। তিস্তা এখনো বয়ে চলছে পাহাড় থেকে সমতলে, মানুষের জীবন ছুঁয়ে, কখনো শান্ত, কখনো ভয়ঙ্কর, কখনো আশীর্বাদ, কখনো বা আতঙ্ক। এই নদীর সঙ্গে জড়িয়ে আছে উত্তর বাংলার ভবিষ্যৎ। তাই তিস্তাকে বাঁচানো মানে শুধু একটি নদীকে বাঁচানো নয়, বাঁচানো হবে কোটি মানুষের স্বপ্ন ও জীবনকে।